জেলার বাঘের মতো গর্জন করা এসপি সাহেব কেন কাঁধে বালির বস্তা নিয়ে কাদার মধ্যে কুলির মতো খাটছেন? গতকাল যিনি লাঠি উঁচিয়ে মানুষকে তাড়া করছিলেন, আজ তিনি কেন খালি পায়ে সাধারণ শ্রমিকের বেশে? ক্ষমতার দম্ভ চূর্ণ হওয়ার এক লোমহর্ষক কাহিনী, যেখানে এক ছদ্মবেশী ভিভিআইপি শেখালেন ইউনিফর্ম মানুষকে শাসক বানায় না, সেবক বানায়। উত্তরের আকাশ কালো করে আসা শ্রাবণের মেঘ যেন রূপনগর জেলার ভাগ্যাকাশে এক অশুভ সংকেত বয়ে এনেছিল। গত ৭ দিন ধরে অবিরাম বর্ষণে প্রকৃতি তার রুদ্র রূপ ধারণ করেছে। তিস্তা ও মহানন্দা উভয় নদীর জলই বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের ওপারে উত্তাল জলরাশির গর্জন আর এপারে আতঙ্কিত মানুষের আর্তনাদ মিলেমিশে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। জেলার নিচু এলাকাগুলো ইতিমধ্যেই প্লাবিত। হাজার হাজার মানুষ ঘরবাড়ি, গবাদি পশু আর শেষ সম্বলটুকু হারিয়ে উঁচু বাঁধের ওপর, স্কুল বাড়ি কিংবা রেললাইনের ধারে পলিথিন টাঙিয়ে কোনো মতে দিন গুজরান করছে। বাতাসের সঙ্গে ভেসে আসছে পচা জলের গন্ধ আর মানুষের হাহাকার। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জেলা প্রশাসনের কর্তাদের খাওয়া ঘুম সব উবে গেছে। কন্ট্রোল রুমে একের পর এক ফোন বাজছে আর ওয়্যারলেসের কর্কশ শব্দে ভেসে আসছে নতুন নতুন বিপদের খবর। তবে এই গল্পের প্রেক্ষাপট কেবল বন্যা নয়, বরং এই প্রলয়ের মাঝে দাঁড়িয়ে এক উদ্ধত ক্ষমতার দম্ভ চূর্ণ হওয়ার এবং ধ্বংসস্তূপ থেকে মানবিকতার পুনর্জাগরণের কাহিনী। রূপনগর জেলায় মাস 4 হল নতুন পুলিশ সুপার বা এসপি হিসাবে যোগ দিয়েছেন রুদ্রপ্রতাপ চৌধুরী। ছিপছিপে গড়ন, 6 ফুট লম্বা সুঠাম দেহ, চোখে মুখে এক তীব্র বুদ্ধিদীপ্ত আভা, কিন্তু সেই সঙ্গে রয়েছে এক কঠিন ইস্পাত কঠিন গাম্ভীর্য। আইপিএস প্রশিক্ষণে গোল্ড মেডেলিস্ট রুদ্রপ্রতাপের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি তার ব্যাচের সেরা অফিসার ছিলেন, কিন্তু সমস্যা তার মানসিকতায়। তরুণ রক্ত, গায়ে পুলিশের উর্দি আর কোমরে সার্ভিস রিভলভার, সব মিলিয়ে তিনি নিজেকে জেলার অঘোষিত সম্রাট মনে করেন। তার ধারণা পুলিশিং মানেই হলো ত্রাস সৃষ্টি করা। তার দর্শন হলো ভয় না পেলে এই দেশের মানুষ আইন মানে না, লাঠির বাড়ি এদের একমাত্র ভাষা। সাধারণ মানুষের সাথে মেশা তো দূরের কথা, নিজের অধস্তন কনস্টেবল, সাব ইন্সপেক্টর বা ডিএসপিদের সাথেও তিনি সোজা মুখে কথা বলেন না। তার বিশ্বাস, জুনিয়রদের সাথে হেসে কথা বললে ডিসিপ্লিন নষ্ট হয়। রুদ্রের দাপটে থানার বড় বড় ক্রিমিনাল তো বটেই, নিরীহ মানুষও তটস্থ থাকে। তার সাদা জিপ আর হুটার শুনলে রাস্তার ধারের দোকানপাট আপনা আপনি বন্ধ হয়ে যায়। ক্ষমতা এবং পদের দম্ভ রুদ্রপ্রতাপকে এমন এক উচ্চতায় বসিয়েছিল, যেখান থেকে মাটির মানুষকে বড্ড ছোট, তুচ্ছ আর পোকামাকড়ের মতো মনে হয়। তার মতে সিভিলিয়ানরা হলো প্রশাসনের কাজের অন্তরায়, এদের যত দূরে রাখা যায় ততই মঙ্গল। অন্যদিকে জেলার জেলাশাসক বা ডিএম অনিমেষ রায় ছিলেন রুদ্রের সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। বয়সে তিনি রুদ্রের চেয়ে বছর 10 বড়। অত্যন্ত শান্ত, ধীর স্থির, মিতভাষী এবং বিচক্ষণ। অনিমেষ বিশ্বাস করতেন, প্রশাসন মানে কেবল ফাইল সই করা বা লাঠি ঘোরানো নয়, প্রশাসন মানে মানুষের পাশে দাঁড়ানো, তাদের চোখের জল মোছানো। তিনি বিশ্বাস করতেন, একজন প্রশাসক তখনই সফল যখন সাধারণ মানুষ তাকে বন্ধু ভাবে, শাসক নয়। তিনি প্রায়ই রুদ্রকে বোঝানোর চেষ্টা করতেন, রুদ্র, ইউনিফর্মের জোরের চেয়ে ব্যবহারের জোর অনেক স্থায়ী হয়। মানুষ তোমাকে স্যালুট যেন ভয়ে না দেয়, শ্রদ্ধায় দেয়। মনে রেখো, আমরা শাসক নই, আমরা সেবক। রুদ্র এসব শুনে কেবল বাঁকা হাসি হাসতেন। মনে মনে ভাবতেন, সিভিল সার্ভিসের লোকেরা বড্ড বেশি আবেগী হয়। ফিল্ডে নেমে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গেলে ওসব গান্ধীগিরি চলে না। লাঠি বাড়ি না পড়লে পাবলিক সোজা হয় না। রুদ্রের এই উদ্ধত আচরণ নিয়ে অনিমেষ চিন্তিত থাকলেও তিনি সরাসরি কিছু বলতেন না, কেবল সঠিক সময়ের অপেক্ষা করতেন, কারণ তিনি জানতেন অভিজ্ঞতা ছাড়া অহংকার ভাঙে না। সেদিন সকাল থেকেই পরিস্থিতি খুব খারাপের দিকে মোড় নিতে শুরু করেছিল। মহানন্দা বাঁধের সেকশন 4 কাছে, যা শহরের মূল রক্ষা কবচ, সেখানে বড়সড় ফাটল দেখা দিয়েছে বলে ইরিগেশন দফতর থেকে জরুরি বার্তা পাঠানো হয়। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, জলের তোড় যদি আরেকটু বাড়ে তবে বাঁধের ওই অংশ ভেঙে যেতে পারে। আর যদি ওই বাঁধ ভাঙে, তাহলে বিস্তীর্ণ জনপদ, অন্তত 15টি গ্রাম এবং শহরের একাংশ মুহূর্তের মধ্যে জলের তলায় চলে যাবে। ব্যাপক প্রাণহানির আশঙ্কা। রাজ্য সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নবান্ন থেকে সরাসরি পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এরই মধ্যে ওয়্যারলেসে খবর এলো, পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বরাষ্ট্র দপ্তরের কোনো অতি উচ্চপদস্থ কর্তা বা হয়তো খোদ মন্ত্রী পরিস্থিতি পরিদর্শনে আসতে পারেন।
ভিভিআইপি মুভমেন্টের কথা শুনে রুদ্রপ্রতাপ সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ত। তিনি চান না এই হাই প্রোফাইল ভিজিটের সময় কোনো ত্রুটি থাকুক। বন্যা আটকাতে পারবেন কিনা জানেন না, কিন্তু ভিভিআইপির সামনে নিজের বাহিনীর ডিসিপ্লিন আর স্মার্টনেস দেখাতে তিনি বদ্ধপরিকর। কারণ এতে তার বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর এবং প্রমোশনের বিষয় জড়িয়ে আছে। রুদ্রপ্রতাপ বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাঁধের ওপর উপস্থিত হলেন। তার নির্দেশে বাঁধের ওই অংশটিকে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। ভিভিআইপি কনভয় আসবে, তাই রাস্তা পরিষ্কার রাখা চাই। ত্রাণপ্রার্থী দুর্গত মানুষ যারা বাঁধের ওপর পলিথিন টাঙিয়ে কেউ বা খোলা আকাশের নিচে কোনো মতে দিন গুজরান করছে, পুলিশ তাদের লাঠি উঁচিয়ে নির্মমভাবে সরিয়ে দিতে লাগল। বৃষ্টির মধ্যে বাচ্চা কোলে মহিলারা দৌড়দৌড়ি করছে, বৃদ্ধরা হুমড়িকড়ে পড়ছে কাদায়, কারোর শেষ সম্বল চালের বস্তা জলে পড়ে যাচ্ছে। কিন্তু রুদ্রপ্রতাপের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তিনি জিপের বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে ওয়্যারলেসে ক্রমাগত নির্দেশ দিচ্ছিলেন। তার চকচকে রেনকোট, পায়ে ভারী গামবুট আর হাতে ধরা শৌখিন বেতের লাঠি সব মিলিয়ে তাকে এক নির্মম শাসকের মতো দেখাচ্ছিল। তার গলার হুঙ্কারে পুলিশ কর্মীরা তটস্থ হয়ে কাজ করছিল। তার একমাত্র লক্ষ্য ভিভিআইপি আসার আগে এলাকা যেন একদম ক্লিন থাকে, কোনো নোংরা লোক যেন স্যারের চোখে না পড়ে। বৃষ্টির তেজ তখন কিছুটা বেড়েছে, ঝোড়ো হাওয়ায় ছাতা ধরে রাখা দায়। এমন সময় বাঁধের নিচের কর্দমাক্ত, পিচ্ছিল ও খানাখন্দে ভরা কাঁচা রাস্তা দিয়ে একটা জরাজীর্ণ সাদা অ্যাম্বাসেডর গাড়ি ধকধক করতে করতে ব্যারিকেডের দিকে এগিয়ে আসলো। গাড়িটির অবস্থা এতটাই শোচনীয় যে মনে হয় ওটা গত শতাব্দীর কোনো ধ্বংসাবশেষ। ইঞ্জিনের শব্দে মনে হচ্ছে ওটার দম ফুরিয়ে এসেছে। গাড়ির গায়ে কাদা মাখামাখি, বনেটটা তুবড়ে গেছে, হেডলাইটের একটা কাঁচ ভাঙা, আর ওয়াইপারগুলো ঠিকমতো কাজ করছে না। একবার চলছে তো দুবার আটকে যাচ্ছে। ভিভিআইপি আসার অপেক্ষায় থাকা রুদ্রপ্রতাপ ওই লক্কর-ঝক্কর গাড়িটি দেখে বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেললেন। তার মনে হলো এই দুর্যোগের মধ্যে কোনো স্থানীয় ফালতু নেতা বা ঠিকাদার ঝামেলা করতে এসেছে, কিংবা হয়তো কোনো নাছোড়বান্দা জার্নালিস্ট যারা ভুলভাল খবর ছেপে পুলিশের বদনাম করবে। গাড়িটি পুলিশ ব্যারিকেডের ঠিক সামনে এসে একটা বিকট শব্দে থামল। রুদ্রপ্রতাপের ইশারায় কনস্টেবলরা গাড়িটি ঘিরে নিল। ড্রাইভিং সিট থেকে কেউ নামল না, কিন্তু পেছনের দরজা খুলে যিনি নামলেন তাকে দেখে রুদ্রের বিরক্তি ঘৃণায় পরিণত হল। ৭০-৭২ বছরের এক বৃদ্ধ, পরনে হাঁটুর ওপরের তোলা ধুতি, গায়ে একটা হাতকাটা ফ্যাকাশে হয়ে যাওয়া পাঞ্জাবি, আর কাঁধে ঝোলানো একটা চটের ব্যাগ। পায়ে সাধারণ নীল রঙের হাওয়াই চট্টি, যা কাদায় মাখামাখি হয়ে আছে। হাতে একটা পুরনো কালো ছাতা, যার কয়েকটা শিক ভাঙা। দেখে মনে হচ্ছে কোনো গ্রামের অবসরপ্রাপ্ত মাস্টারমশাই বা দরিদ্র পুরোহিত, যিনি হয়তো কোনো সাহায্যের আশায় এসেছেন। তার চোখে মোটা ফ্রেমের চশমা, যার একদিকের ডাঁটি সম্ভবত সুতো দিয়ে বাঁধা, মুখে কয়েকদিনের না কামানো দাড়ি। বৃদ্ধ গাড়ি থেকে নেমে খুব সাবধানে পা ফেলে কাদা বাঁচিয়ে ব্যারিকেডের দিকে এগিয়ে এলেন। সেখানে ডিউটিতে থাকা কনস্টেবল তাকে আটকাল। কনস্টেবল রুদ্রপ্রতাপের মেজাজ জানত, তাই সে কর্কশ গলায় বলল, এই যে দাদু, এদিকে কোথায় আসছেন? দেখছেন না এখানে বড় সাহেবরা আছেন? এটা রেস্ট্রিক্টেড এরিয়া, বড় ভিআইপি আসবে। যান, এখান থেকে ভাগুন, মরে গেলে দায় কে নেবে? যত সব আপদ এসে জুটছে। বৃদ্ধ অত্যন্ত বিনীতভাবে নরম স্বরে বললেন, বাবা, আমি একটু এসপি সাহেবের সাথে কথা বলতে চাই। বাঁধের ফাটল মেরামতির কাজটা কতটা এগোলো আর বালিভরা বস্তাগুলো ঠিকমতো কম্প্যাক্ট করা হচ্ছে কিনা সেটা জানা দরকার ছিল। আর শুনলাম বোল্ডার পিচিংয়ের কাজ হচ্ছে, সেটার গুণমান নিয়েও কিছু কথা ছিল। কনস্টেবল ব্যঙ্গ করে হেসে উঠল, ওরে বাবা, এসপি সাহেবের সাথে কথা বলবেন? আপনি কে, ইঞ্জিনিয়ার নাকি ঠিকাদার? যত সব পাগল ছাগল এসে জুটছে এই বৃষ্টির মধ্যে। যান, সরে যান। লাঠি চার্জ হলে হাড়গোড় আস্ত থাকবে না। ত্রাণ শিবিরে যান, খিচুড়ি দেওয়া হচ্ছে। খিদে পেয়েছে নিশ্চয়ই, যান লাইন দিন গিয়ে। ততক্ষণে রুদ্রপ্রতাপের নজর পড়েছে ওই জটলাটার দিকে। তিনি হনহন করে এগিয়ে এলেন। তার হাতে ধরা বেতের লাঠিটা দিয়ে তিনি ব্যারিকেডে একটা সজোরে বাড়ি মারলেন, যার শব্দে সবাই চমকে উঠল। তিনি কনস্টেবলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সরাসরি বৃদ্ধের সামনে এসে দাঁড়ালেন। বৃষ্টির জল তার রেইনকোট বেয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু চোখের আগুন নিভছে না। কি হচ্ছে এখানে? কে এই লোকটা? রুদ্রের গলার আওয়াজ বাজের মতো। বৃদ্ধ ভদ্রলোক রুদ্রের দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিতে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি আর আত্মবিশ্বাস আছে। তিনি বললেন, নমস্কার অফিসার, আমি জানতে চাইছিলাম যে ফাটল মেরামতের জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট যে বোল্ডারগুলো পাঠানোর কথা ছিল সেগুলো কি এসে পৌঁছেছে? গ্রামের মানুষ খুব আতঙ্কে আছে, জল বাড়ছে। আর বাঁধের জিওসিনথেটিক লাইনিং ঠিকমতো দেওয়া হয়েছে তো?
কারণ এই মাটির যা চরিত্র তাতে শুধু বালির বস্তায় কাজ হবে না। রুদ্র আপাদমস্তক দেখলেন লোকটাকে। তার চোখে অবজ্ঞা উপচে পড়ল। তিনি ভাবলেন, এ নিশ্চয়ই কোনো গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার যে নিজেকে খুব জ্ঞানী ভাবে। রুদ্রের ইগোতে লাগল। একজন ধুতি পরা কাদামাখা বুড়ো তাকে টেকনিক্যাল প্রশ্ন করছে, তাও আবার তার অধস্তনদের সামনে। রুদ্র ধমক দিয়ে বললেন, আপনি কে মশাই? সরকারি কাজে নাক গলাতে এসছেন কেন? দেখছেন না ইমার্জেন্সি চলছে? আমি কি আপনাকে কৈফিয়ত দেব? আপনার মতো লোকদের জন্য কাজের 12টা বেজে যায়। নিজের চরকায় তেল দিন। আর শুনুন, এই যে পাথর আর বালির খোঁজ নিচ্ছেন, এগুলো কি চুরি করার প্ল্যান আছে? আপনাদের মতো ভিখারিদের আমি হাড়ে মজ্জায় চিনি। দুর্যোগ এলেই আপনারা লুটেপুটে খেতে চলে আসেন। যান, এখান থেকে দূর হন। বৃদ্ধের মুখের হাসিটা মলিন হল না, কিন্তু চোখের দৃষ্টি মুহূর্তের জন্য তীক্ষ্ণ হল। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, অফিসার, ইউনিফর্ম গায়ে থাকলে ভদ্রতা ভুলতে নেই। আমি ভারতের একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নটা করেছি, আর তথ্যের অধিকার আমার আছে। আপনি জনগণের সেবক, শাসক নন। আপনার বেতন আসে এই সাধারণ মানুষের করের টাকায়, তাই জবাবদিহি করতে আপনি বাধ্য। আর নাগরিককে ভিখারি বলাটা কোনো আইপিএস অফিসারের মুখে শোভা পায় না। নাগরিক, সেবক, এক্স। রুদ্র তাচ্ছিল্যের স্বরে কথা কেড়ে নিলেন। রাগে তার ফর্সা মুখ লাল হয়ে উঠল। নাগরিকগিরি নিজের বাড়িতে দেখাবেন, আমার সময় নষ্ট করবেন না। আমি কাউকেই জবাবদিহি করতে বাধ্য নই, বিশেষ করে আপনার মতো পথের লোককে তো নই। আপনি জানেন আমি কে? আমি এই জেলার এসপি। আমার এক ইশারায় আপনি জেলেও পৌঁছতে পারেন। আমার নাম রুদ্রপ্রতাপ চৌধুরী। এখানে আইন আমি। বৃদ্ধ এবার গম্ভীর হলেন। তিনি বললেন, জানি আপনি রুদ্রপ্রতাপ চৌধুরী, গোল্ড মেডেলিস্ট। কিন্তু এটাও জানি, ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় অফিসার। মনে রাখবেন, পদ চিরস্থায়ী নয়। যাকে আজ পথের লোক ভাবছেন, কাল সে আপনার বিচারক হতে পারে। অহংকার পতনের মূল। যাদের জন্য এই চাকরি, তাদের সাথেই যদি কুকুরের মতো ব্যবহার করেন, তাহলে এই ইউনিফর্মের কোনো মর্যাদা থাকে না। আপনি নিজেকে রাজা ভাবছেন, কিন্তু গণতন্ত্রে প্রজারাই আসল রাজা। আপনি যাদের লাঠি দিয়ে সরাচ্ছেন, তাদের জন্যই আপনি এসপি। রুদ্রের মাথায় রক্ত চড়ে গেল। প্রকাশ্য দিবালয়ে অধস্তন কর্মচারীদের সামনে একজন বুড়ো তাকে জ্ঞান দিচ্ছে। তার পৌরুষে চরম আঘাত লাগল। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠলেন, আমাকে হুমকি, আমাকে নীতিশিক্ষা! কনস্টেবল, এই বুড়োকে এক্ষুনি অ্যারেস্ট করে ভ্যানে তোলো। সরকারি কাজে বাধা দেওয়া আর অনধিকার প্রবেশের চার্জ লাগাও। আজ সারা রাত লকআপে থাকলে বুঝবে নাগরিক অধিকার কাকে বলে। মশা মেরে সোজা করে দেব। তোলো একে। বৃদ্ধ একটুও বিচলিত হলেন না। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। কনস্টেবলরা দ্বিধাগ্রস্ত হয়ে এগিয়ে এলো। তাদেরও খারাপ লাগছিল একজন বয়স্ক মানুষকে এভাবে অপমান করা হচ্ছে, কিন্তু বড় সাহেবের হুকুম অমান্য করার সাহস তাদের ছিল না। ঠিক যখন দুজন কনস্টেবল বৃদ্ধের হাত ধরতে যাবে, তখনই দূরে জোরালো সাইরেন শোনা গেল। ডিএম অনিমেষ রায়ের সাদা এসইউভি কাদা ছিটিয়ে ঝড়ের গতিতে সেখানে এসে পৌঁছল। কাদার ছিটকে গাড়িরে কাদা ছড়িয়ে পড়ল। অনিমেষ রায় গাড়ি থেকে নেমেই পরিস্থিতি আঁচ করার চেষ্টা করলেন। তিনি দেখলেন রুদ্র রাগে কাঁপছেন, আর পুলিশকর্মীরা এক বৃদ্ধকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনিমেষ দ্রুত পায়ে এগিয়ে এলেন। তার ছাতা খোলারও সময় হল না। তার কোট ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। থামুন, কি হচ্ছে এসব? ছেড়ে দিন ওনাকে। স্টপ ইট ইমিডিয়েটলি! অনিমেষ চিৎকার করে উঠলেন। রুদ্র ঘুরে তাকালেন। স্যার, আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। দেখুন না, এই লোকটা কাজের সময় ডিস্টার্ব করছে, নিজেকে বড় কেউকেটা ভাবছে, আবার আমাকে ভদ্রতা শেখাতে এসছে, তাই একে শিক্ষা দিচ্ছি। অনিমেষ বৃদ্ধের খুব কাছে চলে এসেছিলেন। বৃষ্টির ঝাপসা আলোয় প্রথমে মুখটা চিনতে পারেননি, কিন্তু বৃদ্ধ যখন মাথার ওপর থেকে ছাতাটা একটু সরালেন আর সোজা অনিমেষের চোখের দিকে তাকালেন, তখন ডিএম সাহেবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মনে হলো বুকের ভেতর কেউ হাতুড়ি দিয়ে আঘাত করল। এই মুখ তিনি খুব ভালো করে চেনেন। গত মাসেই রাজ্য সচিবালয়ের কনফারেন্সে তিনি এই মানুষটিকে দেখেছিলেন, যার ব্যক্তিত্বের কাছে বাঘা বাঘা মন্ত্রীরাও সম্ভ্রম বজায় রেখে চলেন। মুহূর্তের মধ্যে অনিমেষের প্রশাসনিক গাম্ভীর্য উবে গেল। রুদ্র এবং উপস্থিত সমস্ত পুলিশকর্মীকে স্তম্ভিত করে দিয়ে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তা ডিএম অনিমেষ রায় সেই কাদামাখা রাস্তায় নতজানু হয়ে ওই সামান্য বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। রুদ্রের মনে হল তিনি কোনো দুঃস্বপ্ন দেখছেন। ডিএম সাহেব কার পায়ে হাত দিচ্ছেন? এই ভিখারির মতো দেখতে লোকটার? কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। সবার চোয়াল ঝুলে পড়েছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসল। অনিমেষের গলা কাঁপছে। স্যার, আপনি এখানে এইভাবে?
আমাদের কোনো খবর নেই কেন? প্রোটোকল, আমরা তো জানতাম না আপনি আসছেন। স্যার প্লিজ মাফ করবেন, আমরা চিনতে পারিনি। বৃদ্ধ অর্থাৎ ডক্টর সত্যকাম মুখার্জি অনিমেষের কাঁধে হাত রেখে তাকে তুললেন। অনিমেষ, শান্ত হও, ওঠো। আমি কোনো প্রোটোকল চাইনি বলেই এভাবে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম বন্যা পরিস্থিতি মোকাবিলায় গ্রাউন্ড রিয়ালিটিটা আসলে কি। সাজানো গোছানো রিপোর্ট আর লালবাতির কনভয় নিয়ে এলে তো সবকিছু চকচকে দেখতাম, রাস্তা ফাঁকা দেখতাম, আসল সত্যিটা দেখতে পেতাম না। আসল চিত্রটা তো এই কাদার মধ্যেই থাকে। ভেবেছিলাম দেখব প্রশাসন মানুষের পাশে আছে, কিন্তু দেখলাম প্রশাসন মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। রুদ্রপ্রতাপের মনে হলো আকাশটা তার মাথায় ভেঙে পড়েছে। তিনি ফ্যাল করে তাকিয়ে রইলেন। তার হাত থেকে শৌখিন লাঠিটা খসে কাদায় পড়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। অনিমেষ রায় ঘুরে দাঁড়ালেন রুদ্রের দিকে। তার চোখে আতঙ্ক আর তীব্র ভর্ৎসনা। রুদ্র, তুমি জানো ইনি কে? অনিমেষের গলার স্বর বদলে গেছে। সেখানে এখন শুধুই ত্রাস। ইনি ডক্টর সত্যকাম মুখার্জি, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব, বর্তমানে স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ উপদেষ্টা এবং চিফ ভিজিলেন্স কমিশনার। তুমি যাকে অ্যারেস্ট করার কথা ভাবছিলে, তিনি চাইলে তোমার মতো 10টা এসপিকে এক মুহূর্তে সাসপেন্ড করতে পারেন। ইনি সেই মানুষ যিনি নিজের পেনশনের টাকা অনাথ আশ্রমে দান করে এই ভাঙা গাড়িতে চড়েন। ইনি হলেন সততার প্রতীক। তুমি কার গায়ে হাত দিতে যাচ্ছিলে? রুদ্রের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করল। বুকের ভেতরটা ধড়ফড় করছে। ভিজিলেন্স কমিশনার মানে পুলিশের বড় বড় কর্তারা যাকে জমের মতো ভয় পায়, যার সততার উদাহরণ গোটা রাজ্যে দেওয়া হয়। রুদ্রের চোখের সামনে তার উজ্জ্বল কেরিয়ারটা যেন ধুলোয় মিশে যাচ্ছিল। তিনি কি এখনই নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে আনলেন? তার মনে পড়ল একটু আগে তিনি কি জঘন্য ভাষায় অপমান করেছেন এই মানুষটিকে। চোর, ভিখারি শব্দগুলো এখন বুমেরাং হয়ে তার কানে বাজছে। তিনি অনুভব করলেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ডক্টর মুখার্জি রুদ্রের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগ নেই, আছে এক গভীর হতাশা এবং করুণা। তিনি বললেন, চলো অনিমেষ, অস্থায়ী ক্যাম্প অফিসে বসি। এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে লাভ নেই। আর এসপি সাহেবকেও আসতে বলো, ওনার সাথে কিছু কথা আছে। ক্যাম্প অফিসের ভেতরে পিনপতন নিস্তব্ধতা, বাইরে বৃষ্টির শব্দ। ডক্টর মুখার্জি একটা সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন। অনিমেষ এবং রুদ্র দাঁড়িয়ে আছেন। রুদ্রের মাথা নিচু। তিনি মাটির দিকে তাকিয়ে আছেন, যেন মাটি ফুঁড়ে ঢুকে যেতে পারলেই বাঁচেন। তার ইউনিফর্ম এখন তার কাছে অসহ্য বোঝা মনে হচ্ছে। ডক্টর মুখার্জি নিজের ঝোলা থেকে জলের বোতল বের করে জল খেলেন। তারপর রুদ্রের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, মিস্টার রুদ্রপ্রতাপ, বসুন। রুদ্র কাঁপা কাঁপা গলায় বললেন, না স্যার, আমি ঠিক আছি। স্যার, আমি আসলে চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত স্যার। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি আপনি এত বড় একজন। ডক্টর মুখার্জি হাত তুলে তাকে থামিয়ে দিলেন। মিস্টার চৌধুরী, থামুন। আপনি আমাকে চিনতে পারেননি সেটা কোনো অপরাধ নয়। আমার কপালে তো লেখা নেই আমি কে। আমি তো সাধারণ পোশাকেই ছিলাম। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তিনি একটু থামলেন। ঘরের আবহাওয়া থমথমে, সবাই শ্বাস রোধ করে শুনছে। সমস্যাটা হলো আপনি আমাকে একজন সাধারণ বৃদ্ধ ভেবেছিলেন, আর সেটাই আপনার কাছে অবজ্ঞার কারণ হয়ে দাঁড়ালো। যদি আমি কোনো মন্ত্রী হতাম বা আমার গাড়ির সামনে লাল বাতি থাকত, আপনি কি তখন আমাকে অ্যারেস্ট করার কথা ভাবতেন? নিশ্চয়ই না। আপনি স্যালিউট ঠুকতেন, চা খাওয়াতেন, স্যার স্যার করতেন। আপনার আতিথেয়তায় কোনো ত্রুটি থাকত না, তাই না? রুদ্র কোনো উত্তর দিতে পারলেন না। তার কান গরম হয়ে আছে। লজ্জায় তার মুখ লাল হয়ে উঠেছে। ডক্টর মুখার্জি বলতে থাকলেন, আইপিএস ট্রেনিংয়ে কি আপনাদের এটা শেখানো হয় যে মানুষটি ক্ষমতাবান হলে তাকে সম্মান করবে আর সাধারণ হলে তাকে পশুর মতো ব্যবহার করবে? এই ইউনিফর্মটা আপনাকে দেওয়া হয়েছে দুর্বলের রক্ষক হওয়ার জন্য, তাদের শাসক হওয়ার জন্য নয়। আজ আমি ডক্টর সত্যকাম ছিলাম বলে হয়তো ডিএম সাহেব আমাকে চিনতে পেরেছেন এবং পরিস্থিতি সামলে দিয়েছেন। কিন্তু যদি সত্যিই কোনো অসহায় বৃদ্ধ আসতেন যিনি বন্যায় তার ঘর হারিয়েছেন, আপনি তো তাকেও এভাবেই লাথি মেরে তাড়িয়ে দিতেন। তার আত্মসম্মানের কি কোনো মূল্য নেই? মনে রাখবেন, যে লাঠিটা আপনি ধরে আছেন ওটা এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা। এই মানুষগুলো না থাকলে আপনার পদের কোনো অস্তিত্ব থাকত না। আপনি নিজেকে রাজা ভাবছেন, কিন্তু গণতন্ত্রে এই মানুষগুলোই আপনাদের বস। আপনার মতো অফিসাররা প্রশাসনের কলঙ্ক।
অনিমেষ রায় মাথা নিচু করে শুনছিলেন। তিনিও লজ্জিত বোধ করছিলেন, কারণ এটা তার জেলায় ঘটেছে এবং তিনি রুদ্রকে আগে শুধরাতে পারেননি। ডক্টর মুখার্জি বললেন, ক্ষমতা মানে দম্ভ নয় রুদ্রপ্রতাপ, ক্ষমতা মানে দায়িত্ব। একজন রিক্সা চালক বা একজন ভিখারিও যখন থানায় আসবে, সে যেন ভরসা পায়, ভয় না পায়। আজ আপনি যা করলেন তা ভারতীয় সংবিধান এবং আপনার ইউনিফর্মের অপমান। রুদ্রের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এত বড় অপদস্থ তিনি জীবনে হননি, কিন্তু অদ্ভুতভাবে রাগের বদলে তার মনে গভীর অনুশোচনা জাগছিল। তিনি বুঝতে পারছিলেন তার দম্ভের বেলুনটা ফুটো হয়ে গেছে। তার আইপিএস পদক, গোল্ড মেডেল সব আজ অর্থহীন মনে হচ্ছে। তিনি হাত জোর করে বললেন, স্যার, আমাকে সাসপেন্ড করুন। আমি এই পদের যোগ্য নই। আমি বড় ভুল করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। ডক্টর মুখার্জি হাসলেন। সাসপেন্ড? না, সাসপেন্ড করাটা খুব সহজ কাজ। সাসপেন্ড করলে আপনি বাড়িতে বসে বিশ্রাম নেবেন আর ভাববেন আপনার সাথে অন্যায় হয়েছে। আপনার শাস্তি অন্য হবে। তিনি অনিমেষের দিকে তাকিয়ে বললেন, অনিমেষ, আমি আজ কোনো অফিসিয়াল রিপোর্ট লিখব না, কারণ রিপোর্ট লিখলে এই তরুণ অফিসারের কেরিয়ারে কালো দাগ পড়ে যাবে। কিন্তু শিক্ষা একটা হওয়া দরকার। তারপর তিনি রুদ্রের দিকে ফিরে বললেন, অফিসার, আপনার শাস্তি হলো আগামী 24 ঘন্টা আপনি এসপির গাড়ি চড়বেন না। আপনার ইউনিফর্ম খুলে ফেলুন। সাধারণ সিভিলিয়ান পোশাকে সাধারণ স্বয়ংসেবকদের সাথে মিলে এই বাঁধ মেরামতির কাজে আপনিও বস্তা বইবেন, কাদা মাটি মাখবেন। সাধারণ মানুষ যে কষ্টটা পায় সেটা যখন নিজের চামড়ায় অনুভব করবেন, তখন হয়তো বুঝবেন নাগরিক শব্দটার ওজন কতটা। যদি এটা করতে পারেন, তবেই আমি বুঝব আপনি আপনার ভুল স্বীকার করেছেন এবং প্রায়শ্চিত্ত করতে চান। রুদ্রপ্রতাপের কাছে এটা ছিল কল্পনাতীত। জেলার এসপি হয়ে কুলির কাজ, হাজার হাজার মানুষের সামনে। কিন্তু তিনি ডক্টর মুখার্জির চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃঢ়তা পেলেন। তিনি বুঝলেন এটা শুধু শাস্তি নয়, এটা তার নতুন জন্ম। তিনি স্যালিউট করে বললেন, আমি করব স্যার, এক্ষুনি করব। সেদিন বিকেলেই ডক্টর মুখার্জি জেলা সার্কিট হাউসে চলে গেলেন। কিন্তু বাঁধের উপর দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। জেলার দোর্দণ্ড প্রতাপ এসপি রুদ্রপ্রতাপ চৌধুরী, যিনি সকালে বাঘের মতো গর্জন করছিলেন, তিনি এখন জিন্স আর সাধারণ টি শার্ট পরে মাথায় গামছা বেঁধে সাধারণ শ্রমিক ও গ্রামবাসীদের সাথে বালির বস্তা কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে ভিজছেন, কাদায় পা পিছলে যাচ্ছে, কিন্তু তিনি থামছেন না। প্রথমে কনস্টেবলরা এবং গ্রামের লোকেরা অবাক হয়ে তাকিয়েছিল। কেউ কেউ ফিসফিস করছিল, সাহেবের কি হলো? মাথা খারাপ হয়ে গেল নাকি? পুলিশ কর্মীরা এসে হাত থেকে বস্তা নিতে চাইল, কিন্তু রুদ্র বারণ করলেন। তিনি বললেন, না, এটা আমার কাজ, আমাকে করতে দাও, তোমরা তোমাদের ডিউটি করো। রুদ্রর কাজের গতি এবং একাগ্রতা দেখে সবাই চুপ করে গেল। রুদ্র বুঝতে পারলেন ভেজা বালির বস্তাগুলো কতটা ভারী। তিনি বুঝতে পারলেন খালি পায়ে কাদার মধ্যে হাঁটলে কতটা কষ্ট হয়, পাথরকুচি পায়ে বিঁধলে কেমন লাগে। বন্যাপীড়িত মানুষগুলো যে অমানবিক পরিশ্রম করে শুধু বাঁচার জন্য, তা আজ তিনি হাড়ে মজ্জায় টের পেলেন। তার শরীরের প্রতিটি পেশি চিৎকার করছিল, পিঠে অসহ্য যন্ত্রণা, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করছিল। তার মনে হচ্ছিল প্রতিটি বস্তার সাথে সাথে তার অহংকারের বোঝাটাও কমে যাচ্ছে। যে মানুষগুলোকে তিনি ইতর ভাবতেন, তাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে গিয়ে তিনি তাদের গায়ের ঘামের গন্ধে মানুষের গন্ধ পেলেন। রাত গভীর হল, বাঁধের কাজ চলছে পুরোদ্দমে। রুদ্রর সারা গা ব্যথায় টনটন করছে, হাতে ফোসকা পড়েছে। তিনি ক্লান্ত হয়ে নদীর পাড়ে এক জায়গায় বসে পড়লেন। বৃষ্টির জল আর চোখের জল মিশে একাকার হয়ে যাচ্ছে। গত কয়েক মাসে এসি রুমে বসে তিনি যে তৃপ্তি পাননি, আজ এই কাদার মধ্যে বসে সেই তৃপ্তি পেলেন। তার মনে হল এতদিনে তিনি সত্যিকারের পুলিশ অফিসার হয়ে উঠছেন। মাটির কাছাকাছি না এলে মাটির মানুষকে বোঝা যায় না। এক বৃদ্ধা মহিলা, যার ঘর ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল, তিনি এসে রুদ্রর হাতে এক কাপ গরম চা দিলেন। মহিলা জানতেন না ইনিই এসপি সাহেব, কারণ রুদ্রর গায়ে ইউনিফর্ম ছিল না। তিনি ভাবলেন এ কোনো শহর থেকে আসা ভলান্টিয়ার ছেলে। বৃদ্ধা বললেন, বাবা, তুমি খুব খেটেছ সকাল থেকে, ভগবান তোমার ভালো করবেন। এই নাও, একটু চা খাও, শরীর গরম হবে। তোমাদের মতো ভালো মানুষ আছে বলেই আমরা বেঁচে আছি। রুদ্র চায়ের কাপটা হাতে নিয়ে থমকে গেলেন। এই সেই হাত, যে হাতে তিনি লাঠি ধরতেন মানুষকে মারার জন্য। আজ সেই হাতে এক সাধারণ বৃদ্ধা ভালোবাসার চা তুলে দিচ্ছেন। তিনি যাকে সকালে লাঠি পেটা করার নির্দেশ দিয়েছিলেন, হয়তো ইনি তাদেরই একজন। রুদ্রর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল চায়ের কাপে। তিনি বুঝতে পারলেন
ভয়ের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি। এই আশীর্বাদ কোনো মেডেলের চেয়ে কম নয়। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে ভাবলেন, এটাই তার জীবনের সেরা চা। তিনি বৃদ্ধার পায়ের ধুলো নিলেন। বৃদ্ধা অবাক হয়ে বললেন, এ কি করো বাবা? রুদ্র মনে মনে বললেন, মা, আজ আমি নতুন করে জন্ম নিলাম। পরদিন সকালে বৃষ্টি থেমেছে। শ্রাবণের মেঘ সরে গিয়ে ঝলমলে রোদ উঠেছে। বাঁধ মেরামতের কাজ শেষ। ফাটল ভরাট করা হয়েছে। বিপদ কেটে গেছে। ডক্টর সত্যকাম মুখার্জি জেলা ছাড়ার জন্য প্রস্তুত। সার্কিট হাউসের বাইরে সেই পুরনো অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়ে আছে। অনিমেষ রায় এবং রুদ্র প্রতাপ দুজনেই উপস্থিত। রুদ্র আজ আবার ইউনিফর্ম পরেছেন, কিন্তু তার সেই উদ্ধত ভঙ্গি আর নেই। তার বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে। চোখে মুখে এক বিনম্রতা যা আগে ছিল না। তার হাতের ফোসকাগুলো যেন নতুন পদকের মতো জ্বলজ্বল করছে। ডক্টর মুখার্জি গাড়িতে ওঠার আগে রুদ্রর দিকে তাকালেন। রুদ্র শটান স্যালিউট করলেন। এই স্যালিউটে যান্ত্রিকতা ছিল না, ছিল শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। কেমন লাগলো সাধারণ মানুষের জীবন, রুদ্র? ডক্টর মুখার্জি মুচকি হেসে জিজ্ঞেস করলেন। রুদ্র এগিয়ে এলেন। তার গলা সামান্য ভারী। স্যার, আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আপনি ঠিক বলেছিলেন, ইউনিফর্ম ক্ষমতার প্রতীক নয়, সেবার প্রতীক। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি কথা দিচ্ছি, রূপনগরের মানুষ আর কখনো পুলিশকে ভয় পাবে না, ভরসা করবে। আমি আর শাসক হব না, সেবক হব। ডক্টর মুখার্জি খুশি হলেন। তিনি রুদ্রর পিঠ চাপড়ে বললেন, মনে রেখো বাবা, সত্যিকারের ভিআইপি আমি বা কোনো মন্ত্রী নই। গণতন্ত্রের সত্যিকারের ভিআইপি হলো এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের ট্যাক্সে আমাদের বেতন হয়, যাদের ভোটে সরকার চলে। যেদিন এটা মন থেকে বিশ্বাস করতে পারবে, সেদিন তুমি একজন শ্রেষ্ঠ অফিসার হবে। আজ তুমি পরীক্ষায় পাশ করলে, ভালো থেকো। ডক্টর মুখার্জির সেই পুরনো অ্যাম্বাসেডর গাড়ি ধীর গতিতে বেরিয়ে গেল। রুদ্রপ্রতাপ এবং অনিমেষ রায় তাকিয়ে রইলেন সেই পথের দিকে। অনিমেষ রায় রুদ্রর কাঁধে হাত রাখলেন। অনিমেষ হাসলেন। কি রুদ্র, লাঠির ভাষা না ভালোবাসার ভাষা, কোনটা বেশি শক্তিশালী? রুদ্র হাসলেন, এক নির্মল হাসি যা সকালের রোদের মতোই উজ্জ্বল। ভালোবাসা স্যার, আর সাথে একটু মাটির গন্ধ। স্যার, আজ থেকে আমি আপনার কাছেই শিখব কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। সেদিনের পর থেকে রূপনগর জেলায় এক আমূল পরিবর্তন এলো। এসপি রুদ্রপ্রতাপ চৌধুরীর ঘরের দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকত। তিনি আর কনস্টেবলদের তুচ্ছাতিচ্ছল্য করতেন না, তাদের সুখ দুঃখের খোঁজ নিতেন। আর কোনো বৃদ্ধ বা অসহায় মানুষকে দেখলে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেন। রূপনগরের মানুষ আজও গল্পের মতো করে বলে, সেই ঝড়ের রাতে এক ছদ্মবেশী দেবদূত এসেছিলেন, যিনি তাদের রাক্ষস পুলিশ সাহেবকে মানুষ বানিয়ে দিয়ে গেছিলেন। অহংকারের পতন হয়েছিল, আর জন্ম হয়েছিল এক নতুন সেবকের, যে জানত সত্যিকারের ক্ষমতা মানুষকে ছোট করায় না, বরং মানুষকে আপন করে নেয়। এবং এভাবেই রূপনগরের ইতিহাসে রচিত হল দম্ভের পরাজয় আর মানবতার বিজয়ের এক অমর কাহিনী।